মা, তোমার হাই হিল জুতো পরে যখন রান্নাঘরে কাজ করছিলে তখন আমি লুকিয়ে দেখেছি তোমার হাঁটার ভঙ্গি আমাকে পাগল করেছে। গু, আজ বিকেলে বিয়েবাড়িতে যাওয়ার ছিল। সকালেই নতুন শাড়ি আর হাই হিল জুতো পরে প্রস্তুত হয়ে নিয়েছিলাম, কিন্তু হঠাৎ বাড়িতে মেহমান এসে গেল। তাদের জন্য খাবার বানাতে হলো। হাই হিল জুতো পরেই রান্নাঘরে কাজ করতে লাগলাম। অভ্যাস না থাকায় একটু কষ্ট হচ্ছিল। মেহমানরা চলে যাওয়ার পর ছেলে আমার কাছে এলো, বলল, মা, তুমি হাই হিল পরে রান্না করছিলে? আমি বললাম, হ্যাঁ, খোলার সময় ছিল না। সে একটু অস্বস্তি নিয়ে বলল, আমি লুকিয়ে দেখেছি তোমার হাঁটার ভঙ্গি। কথা থামিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম, হাঁটার ভঙ্গি কি? সে আমার কাছে এসে বলল, মা, হাই হিলে তোমার হিপের দোলানো, তোমার পায়ের কার্ভ, এসব দেখে আমি বুঝেছি তুমি কত সেক্সি। আমি তোমাকে একজন নারী হিসেবে আকাঙ্ক্ষা করি। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আমার পায়ে এখনো হাই হিল জুতো পরা ছিল। হঠাৎ মনে হলো যেন মাটিতে পা রাখতে পারছি না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সিন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুদীপ্ত সিন, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর পূর্ণিমা। রাহুল ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। পূর্ণিমা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমার জীবনটা খুব সাধারণ ছিল। স্বামী সুদীপ্ত একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে, আমি গৃহিণী। ২ সন্তান নিয়ে খুব সুখেই দিন কাটছিল। কিন্তু একদিন সবকিছু বদলে গেল। সেদিন ছিল শনিবার। সকালবেলা আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ রাহুল এসে বলল, মা, আমার একটা কথা আছে। আমি বললাম, বল বাবা, কি কথা? সে একটু ইতস্তত করে বলল, মা, আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। হুল আমাকে নিয়ে গেল তার রুমে। সেখানে তার ডেস্কের উপর একটা পুরনো বাক্স রাখা ছিল। সে বলল, মা, এইটা আমি দাদু বাড়ির পুরনো ঘরে পেয়েছি। এর ভিতরে কি আছে জানো? আমি বললাম, না তো, কি আছে? সে বাক্সটা খুললে ভেতরে অনেকগুলো পুরনো চিঠি, ছবি আর একটা ডায়েরি। রাহুল বলল, মা, এগুলো দাদুর লেখা। কিন্তু ব্যাপার হচ্ছে, এই ডায়েরিতে এমন কিছু লেখা আছে যেটা আমাদের পরিবারের একটা বড় রহস্য। আমি যখন এগুলো পড়েছি তখন খুব অবাক হয়েছি গো। আমি কৌতূহলী হয়ে বললাম, কি লেখা আছে রাহুল? ডায়েরিটা খুলে একটা পাতা দেখায়। সেখানে লেখা ছিল, আমাদের বাড়ির নিচে একটা গুপ্ত ঘর আছে। সেই ঘরে আছে আমাদের পূর্বপুরুষদের লুকানো সম্পদ, কিন্তু সেই ঘরে যাওয়ার পথটা খুবই বিপজ্জনক। আমার মাথা ঘুরে গেল। এমন কথা তো কোনোদিন শুনিনি। রাহুল বলল, মা, আমি আরও পড়েছি। দাদু লিখেছেন যে সেই গুপ্ত ঘরের দরজা খোলার জন্য একটা বিশেষ চাবি লাগে। সেই চাবিটা আছে আমাদের বাড়ির কোথাও। আমি বললাম, রাহুল, এসব তো রূপকথার গল্পের মতো শোনাচ্ছে। সত্যি হবে নাকি? রাহুল বলল, মা, আমি নিশ্চিত। দাদু খুব বিশ্বস্ত মানুষ ছিলেন। উনি মিথ্যে লিখবেন কেন? সেদিন সারা দিন আমার মন অস্থির ছিল। রাতে স্বামী অফিস থেকে ফিরে এসে আমি তাকে সব বললাম। সুদীপ্ত তো প্রথমে বিশ্বাস করতে চাইল না, কিন্তু যখন আমি ডায়েরিটা দেখালাম তখন সেও অবাক হয়ে গেল। পরের দিন রবিবার। আমরা সবাই মিলে বাড়ির প্রতিটি কোণে খুঁজতে শুরু করলাম। পূর্ণিমা প্রথমে ব্যাপারটা বুঝতে পারছিল না, কিন্তু যখন আমরা তাকে বললাম যে আমরা একটা রহস্যের সমাধান করছি, তখন সেও উৎসাহিত হয়ে গেল। আমরা খুঁজতে খুঁজতে দুপুর হয়ে গেল। কোথাও কোনো চাবি পেলাম না। হঠাৎ পূর্ণিমা চিল্লার করে বলল, দিদি, এখানে কি? সে আমাদের বেডরুমের আলমারির পিছনে একটা ছোট্ট ফাঁক দেখিয়ে দিল। সুদীপ্ত আলমারিটা সরিয়ে দিল। দেখি দেয়ালে একটা ছোট্ট গর্ত। সেই গর্তের ভিতরে একটা পুরনো কাপড়ে মোড়ানো কিছু একটা। রাহুল সেটা বের করে খুলল। ভিতরে একটা অদ্ভুত আকৃতির চাবি। সেই চাবির গায়ে কিছু প্রতীক খোদাই করা। সুদীপ্ত বলল, এবার আমাদের খুঁজে বের করতে হবে সেই গুপ্ত ঘরটা কোথায়।
আমরা আবার ডায়েরি খুলে পড়তে শুরু করলাম। ডায়েরিতে লেখা ছিল, বাড়ির উত্তর পশ্চিম কোণে রান্নাঘরের পাশে ছোট্ট স্টোর রুমের মেঝেতে একটা আলগা টাইল আছে। সেই টাইলের নিচে একটা সিঁড়ি পাওয়া যাবে। আমরা সবাই স্টোর রুমে গেলাম। সেখানে সত্যিই একটা টাইল একটু আলগা লাগছিল। সুদীপ্ত তো সেই টাইলটা উঠিয়ে দিল। নিচে একটা সংকীর্ণ সিঁড়ি। আমার হৃদয় জোরে জোরে স্পন্দিত হচ্ছিল। পূর্ণিমা ভয়ে আমার হাত ধরে রইল। রাহুল উৎসাহে বলল, চলো মা, নেমে দেখি গো। আমরা টর্চ লাইট নিয়ে একে একে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। সিঁড়িটা বেশ গভীর ছিল। প্রায় 20টি ধাপ নামার পর একটা সংকীর্ণ করিডর। করিডর ধরে হাঁটতে হাঁটতেই আমরা পৌঁছালাম একটা দরজার সামনে। দরজাটা পুরোপুরি বন্ধ। তার মাঝখানে একটা ছোট্ট তালার মতো জিনিস। সুদীপ্ত আমাদের পাওয়া চাবিটা সেই তালায় লাগালো। চাবিটা পারফেক্ট ম্যাচ। একটা ক্লিক আওয়াজের সাথেই দরজা খুলে গেল। আমরা যা দেখলাম তা বিশ্বাস করতে পারলাম না। একটা বিশাল ঘর। ঘরের চারদিকে অসংখ্য বই, পুরনো আসবাবপত্র আর সোনা রূপার গহনা ভর্তি কয়েকটা বাক্স। রাহুল অবাক হয়ে বলল, মা, এত আসল সোনা? পূর্ণিমা বলল, এত সুন্দর সুন্দর জিনিস। কিন্তু আমার নজর পড়ল ঘরের কোণে রাখা একটা বড় ট্রাঙ্কে। সেই ট্রাঙ্কের উপরে একটা চিঠি। আমি সেই চিঠিটা নিয়ে পড়লাম। চিঠিতে লেখা ছিল, যে কেউ এই গুপ্ত ঘরে প্রবেশ করবি সে আমাদের বংশের উত্তরাধিকারী। এই সম্পদগুলো তার, কিন্তু একটা শর্ত আছে। এই সম্পদ দিয়ে অবশ্যই গরিব মানুষদের সাহায্য করতে হবে। নিজের স্বার্থে ব্যবহার করা যাবে না। আগে আমার চোখে পানি এসে গেল। আমি বুঝতে পারলাম আমাদের পূর্বপুরুষরা কত মহান ছিলেন। সুদীপ্ত বলল, মিতালি, আমাদের জীবন এবার বদলে যাবে, কিন্তু আমরা এই শর্ত মানব কি? আমরা সেই দিন থেকে নিয়মিত সেই গুপ্ত ঘরে যেতে শুরু করলাম। সেখানকার বইগুলো পড়ে আমরা অনেক কিছু শিখলাম। জানতে পারলাম আমাদের পূর্বপুরুষরা সমাজ সেবক ছিলেন। আমরা সেই সম্পদ দিয়ে এলাকার গরিব ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করলাম। একটা দাতব্য সংস্থা খুললাম। রাহুল আর পূর্ণিমা এই কাজে আমাদের সাহায্য করত। আমাদের পরিবারে একটা নতুন উদ্দেশ্য এসেছিল। কিন্তু একদিন আরেকটা বড় ঘটনা ঘটল। আমরা যখন সেই গুপ্ত ঘরে বসে বই পড়ছিলাম, তখন হঠাৎ একটা আওয়াজ পেলাম। মনে হচ্ছিল কেউ যেন কাঁপছে। আওয়াজটা আসছিল ঘরের দেয়ালের পিছন থেকে। সুদীপ্ত তো দেয়াল খুঁটিয়ে দেখল। দেখা গেল একটা দেয়াল আসলে গোপন দরজা। সেই দরজা খুলে আমরা প্রবেশ করলাম আরেকটা ছোট ঘরে। সেখানে একটা মেয়ে বসে কাঁদছিল। মেয়েটার বয়স প্রায় 15। আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে বললাম, মেয়ে, তুমি কি? এখানে কি করে এলে? মেয়েটা ভয়ে ভয়ে বলল, আমার নাম শান্তি। আমি পালিয়ে এসেছি। আমার মা বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চাইছিল। আমি লুকানোর জায়গা খুঁজতে খুঁজতে এই সুড়ঙ্গ দিয়ে এখানে এসেছি। ও হয়ে গেল। আমি বললাম, মেয়ে, তুমি চিন্তা করো না, আমরা তোমায় সাহায্য করব। রাহুল বলল, মা, আমরা শান্তি দিদিকে আমাদের বাড়িতে রাখতে পারি? খুব। পূর্ণিমা বলল, হ্যাঁ, আমার একটা বোন হবে। সেদিন থেকে শান্তি আমাদের পরিবারের অংশ হয়ে গেল। আমরা তাকে পড়াশোনা করাতে শুরু করলাম। কিন্তু সমস্যা হলো, শান্তির পরিবার তাকে খুঁজছিল। একদিন তারা আমাদের বাড়িতে এসে হাজির। শান্তির বাবা রেগে গিয়ে বলল, আমার মেয়েকে ফেরত দাও, তোমাদের কোনো অধিকার নেই ওকে রাখার গো। সুদীপ্ত শান্তভাবে বলল, আপনার মেয়ে এখানে নিজের ইচ্ছায় এসেছে, আমরা তাকে জোর করে রাখিনি গি। কিন্তু শান্তির বাবা শুনতে চাইল না। সে পুলিশে অভিযোগ করার হুমকি দিল। আমি বুঝতে পারলাম অবস্থা খারাপ। আমি শান্তিকে ডেকে বললাম, মেয়ে, তুমি কি করতে চাও? শান্তি কেঁদে কেঁদে বলল, খুঁটিমা, আমি এই বাড়িতেই থাকতে চাই। আমি পড়াশোনা করে একটা ভালো মানুষ হতে চাই। আমি সিদ্ধান্ত নিলাম। আমি শান্তির বাবার সাথে কথা বললাম, দেখুন, আপনার মেয়ে খুব মেধাবী। আমরা তাকে পড়িয়ে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারি। আপনি তাকে এই সুযোগ দিন। অনেক কথাবার্তার পর শান্তির বাবা রাজি হলেন। তিনি বললেন, ঠিক আছে, মেয়ে যদি এখানে থাকতে চায় তাহলে থাকুক, কিন্তু ওর খোঁজ খবর রাখতে হবে গো। এভাবে শান্তি আমাদের পরিবারে স্থায়ী হয়ে গেল। আমাদের ঘরে এখন 3টা সন্তান, রাহুল, পূর্ণিমা আর শান্তি। সময় গড়িয়ে চলল। শান্তি দ্রুত পড়াশোনায় এগিয়ে গেল। রাহুল কলেজ শেষ করে একটা ভালো জায়গায় চাকরি পেল। পূর্ণিমা স্কুলে ভালো ফলাফল করছিল। আমাদের দাতব্য সংস্থাও ভালো চলছিল।
আমরা প্রতি মাসে অনেক গরিব পরিবারকে সাহায্য করতাম। কিন্তু একদিন আর একটা বড় চমক অপেক্ষা করছিল। আমরা যখন সেই গুপ্ত ঘরে কাজ করছিলাম, তখন হঠাৎ মেঝেতে একটা আলগা টাইল চোখে পড়ল। সেই টাইল সরিয়ে দেখি নিচে একটা ধাতুর বাক্স। বাক্স খুলে দেখি ভিতরে একটা মানচিত্র আর একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, এই মানচিত্র অনুসরণ করলে তুমি পাবে আমাদের পূর্বপুরুষদের আসল গুপ্তধন। কিন্তু সাবধান, এই পথ অত্যন্ত বিপজ্জনক। রাহুল উৎসাহিত হয়ে বলল, মা, আমরা কি এই অ্যাডভেঞ্চারে যাব?